নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দক্ষিণ করিমগঞ্জে এজেপির শক্তি প্রদর্শন, নিলামবাজারে লুরিনজ্যোতি গগৈর বৃহৎ জনসভা। আসামে দেশীয় প্রজাতির মাছ উৎপাদন ও সংরক্ষণে তৎপর সরকার, বিধানসভায় মন্তব্য মন্ত্রী কৃষ্ণ দুপালের। শিশু ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য শিশু বান্ধব কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন পাথারকান্দি থানায়। বিজেপি অনুসূচিত জাতি মোর্চার উদ্যোগে সংবিধান দিবস উদযাপন জেলা বিজেপি কার্যালয়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমিতে এজেপি সভাপতি লুরিনজ্যোতি গগৈ। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে গোকুলানন্দ গীতিস্বামীর জন্মবার্ষিকী পালিত পাথারকান্দিতে। শ্রীভূমি জেলা শাসকের কার্যালয় সহ বিভিন্ন সরকারি কার্যালয়ে পালিত হল সংবিধান দিবস। দক্ষিণ করিমগঞ্জে অসম জাতীয় পরিষদের শক্তি প্রদর্শন, নিলামবাজারে লুরিনজ্যোতি গগৈয়ের বৃহৎ জনসভা। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভায় ব্যাপক শক্তি প্রদর্শন করল অসম জাতীয় পরিষদ। বুধবার নিলামবাজারের খেলার মাঠে দলটির সভাপতি জাতীয়তাবাদী নেতা লুরিনজ্যোতি গগৈর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গণভিত্তি মজবুত করাই ছিল এই জনসভার মূল লক্ষ্য। জনসভার আগে পোয়ামারা বাইপাস থেকে নিলামবাজার পর্যন্ত লুরিনজ্যোতি গগৈকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ বাইক র্যালি। হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে বাইক র্যালির আয়োজন হয়। সমাবেশের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এজেপি সভাপতি সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে। বর্তমান সরকারের জনবিরোধী নীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তীব্র সমালোচনা করেন তিনি। অসমের প্রকৃত স্বার্থ রক্ষাকারী শক্তি হিসেবে এজেপিকে সামনে আনার আহ্বান জানান লুরিনজ্যোতি গগৈ। সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জে এদিনের বিপুল জনসমাগম ও উচ্ছ্বাসে স্পষ্ট। আসন্ন বিধানসভা নির্বাচনে এই আসনকে পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে এজেপি। দলের শীর্ষ নেতারা দাবি করেন, জনগণের সমর্থনই প্রমাণ করছে পরিবর্তনের সময় এসে গেছে। বরাক উপত্যকালে আমি দুটা বাৰ্তা লৈ আহিছোঁ। এটা হৈ গ'ল, আমি বৰাক উপত্যকাৰ লগত ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মানুহৰ সমন্বয়ৰ সেতু গঢ়িবৰ কাৰণে। কাৰণ আমি দেখিছোঁ যে বিগত সময়ৰ ৰাজনীতিয়ে বৰাক উপত্যকাক বহু ধৰণে তেওঁলোকৰ অধিকাৰ যেনেকৈ পাব লাগে দিয়া হোৱা নাই। ৰাজনৈতিক আৰু সামাজিক যিটো ন্যায়, সেইটো বিভিন্ন ধৰণেৰে কুটকৌশল কৰি কাঢ়ি লৈ যাবৰ কাৰণে চিন্তা চৰ্চা কৰিছে। আৰু তাৰ লগে লগে আমি দেখিছোঁ যে বিভাজনৰ যিটো ৰাজনীতি, ধৰ্মীয় মেৰুকৰণৰ যিটো ৰাজনীতি, য'ত ধৰ্মীয় সংকীৰ্ণতা, উন্মাদনা, বিভাজন, ঘৃণা আছে, সেই ৰাজনীতিয়ে আমাক বৰাক উপত্যকাক ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ পৰা বহু দূৰ আঁতৰাই লৈ গুচি যোৱা এটা পৰিৱেশ কোনোবাই তৈয়াৰ কৰিছে, কিছু অশুভ শক্তিয়ে তৈয়াৰ কৰিছে। গতিকে সমন্বয়ৰ এটা শক্তিশালী বাৰ্তা দিবৰ কাৰণে আমি আহিছোঁ। প্ৰথম কাৰণ আগত আমি দেখিছোঁ যে ৰাজনীতি কৰিছে বিভাজন কৰি, ধৰ্মীয়ভাৱে বিভাজন কৰি, ভোট বেংকৰ ৰাজনীতি কৰি, অৰ্থাৎ সকলোতে বিভাজনৰ আমি পৰিৱেশ পৰিস্থিতি আমি দেখিছোঁ। আমাৰ মূল লক্ষ্যটো, আমাৰ দলৰ জন্মলগ্নৰ কথাটোৱে হ'ল সমগ্ৰ অসমৰ সকলো জাতি, জনগোষ্ঠী, ভাষা ভাষী, ধৰ্মাৱলম্বী লোকক একলগ কৰা, একতা আৰু সমন্বয়ৰ দোলেৰে বান্ধ খুওৱা, বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মানুহৰ মাজত সমন্বয়ৰ হেতু গঢ়া, এইটো আমাৰ সামাজিক এটা জাতীয় দায়িত্বৰ লক্ষ্য হিচাপে আমি ইতিমধ্যে গ্ৰহণ কৰিছোঁ। সেইকাৰণে অসম প্ৰথম, সদায় আৰু চিৰদিন। অসমক আমি সদায় এক অসম যাত্ৰা এটা সময়ত কৰি এইটোৱে বাৰ্তা দিছিলোঁ যে এক অসমৰ লক্ষ্য আৰু চিন্তাৰে আমি আগবাঢ়িছোঁ। দ্বিতীয়, আমি আঞ্চলিক ৰাজনীতিয়েহে আচলতে আমাৰ সমন্বয়টো শক্তিশালী আৰু সুদৃঢ় কৰিব পাৰে। তাৰ কাৰণে সেই বাৰ্তা লৈ আহিছোঁ। আৰু আমি ২৬ত বিধানসভা নিৰ্বাচন বৰাক উপত্যকাৰ পৰা খেলিম, বৰাক উপত্যকাত আমি প্ৰাৰ্থী দিম। কিন্তু বৰাকত 13খন আসন আছে, 13খনৰ ভিতৰত আপোনালোকে 13খনে টাৰ্গেট কৰিব নে ইয়াতকৈ কম কৰিব? নহয়, আমি ইতিমধ্যেতো আমি ঐক্যবদ্ধতাৰ দৃষ্টিভংগীৰে আগবাঢ়িছোঁ। কিমানখন খেলিম সেইটো আমি এছেছ কৰিব লাগিব। ক'ত খেলিম, ক'ত আমাৰ শক্তি আছে, ক'ত জাতীয়তাবাদৰ ভেটি আছে, ক'ত ঐতিহাসিক পটভূমি কেনেকুৱা, সকলো দৃষ্টিভংগী, সকলো কথা বতৰা বিশ্লেষণ কৰি আমি সিদ্ধান্ত ল'ম। আৰু আমি মিত্ৰতাৰ ধৰ্মৰ প্ৰতি আমি শ্ৰদ্ধাশীল, কথা বতৰা পাতি বুজা পৰা আৰু সন্মানৰ মাধ্যমেৰে আমি গোটেই কথাবোৰ সমাধান কৰিম। গতিকে আমাৰ দৃষ্টিভংগীটো স্পষ্ট, বৰাকত আমি প্ৰাৰ্থী দিম। আৰু আমাৰ মূল লক্ষ্য, বৰাকত যিবোৰ লুণ্ঠন ৰাজ, লুণ্ঠনৰ ৰম্যভূমি বুলি ইতিমধ্যে পৰিগণিত হৈছে। আপুনি চিণ্ডিকেটৰ এটা কথা উল্লেখ কৰিছে, গৰুৰ চিণ্ডিকেট, চুপাৰীৰ চিণ্ডিকেট, কয়লাৰ চিণ্ডিকেট, ড্ৰাগছৰ অভাৱ, লুণ্ঠনৰ বেহা ইয়াত মেলি দিয়া হৈছে। কোনোবা যদি মানে মন্ত্ৰীসকলক দায়িত্ব দিছে, কোনোবা গেটত বহি মজুমদাৰ উপাধিৰ মানুহে পইচা তুলি আছে,
ক'ৰবাত যদি বেলেগ এটা থানাত বহি কোনোবাই পইচা তুলি আছে 30-32 লাখ, ক'ৰবাত আকৌ 60-65 হাজাৰ টকা, মানে 65 হাজাৰৰ পৰা 90 হাজাৰ টকা পইচা ক'ৰবাত বেলেগে তুলি আছে। এইবোৰ কোনে তুলিছে, ক'লে যায়, ইয়াৰ মূল হৰ্তাকৰ্তা বিধতা কোন? এই অঞ্চলৰ মানুহক উন্নয়নত পিছ পেলাই ৰাখি কেৱল মাত্ৰ লুণ্ঠন কৰিব, এইটো কেনেকুৱা গ্ৰহণযোগ্য কথা? সকলো আহিব, আপোনালোকে ধৈৰ্য ধৰক। নহয়, ড্ৰাগছৰ মেটাৰটো অত্যন্ত চেঞ্চিটিভ, এইটো আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মৰ কাৰণে। চাওক, ইয়াত ডেকা ল'ৰা ছোৱালী ইয়াৰ লগত জড়িত হৈ যাব, সমাজখন বিপন্ন হ'ব। বহুত মানে এতিয়া ম্যানমাৰৰ পৰা অহা এটা দৰৱ টেবলেট বাংলাদেশলৈ পঠায়, ইয়াবা কোনে বিজনেছটো চলায়, পইচাটো ক'লে যায়, এইটো খবৰ লৈ আপোনালোকে আমাক জনাওক। আৰু আমাৰ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মানুহেও গম পোৱাৰ প্ৰয়োজনীয়তা আছে এইবোৰ কোনে ইলিগেলি চলাইছে। আসামের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে জোর, বিধানসভায় মন্তব্য মৎস্যমন্ত্রী কৃষ্ণেন্দু পালের। আসামের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মৎস্য বিভাগ এর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিধানসভায় বিধায়ক প্রদীপ হাজারিকার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমানে আসামে মোট 264 প্রকারের দেশীয় প্রজাতির মাছ বিদ্যমান। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আসাম নদীমাতৃক রাজ্য হওয়ায় অধিকাংশ দেশীয় মাছ স্বাভাবিকভাবে নদী, হ্রদ, বিল ও অন্যান্য প্রাকৃতিক জলাশয়গুলোতে বসবাস করে, তাই এই জলাশয়গুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। দেশীয় মাছ সংরক্ষণের ক্ষেত্রে পূর্ববর্তী উদ্যোগের কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, প্রতি বছর 15 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত মাছের প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিত, তাই এই সময় সকলকে মাছ ধরা থেকে বিরত থাকতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়ে থাকে। মন্ত্রী আরও বলেন, জাইকা সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের লক্ষ্য আসামের মাছ উৎপাদনকে স্বয়ংসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করা এবং দেশীয় প্রজাতির সংরক্ষণ নিশ্চিত করা। আমি সকলোৱে জানো যে অসম এটা নদীমাতৃক দেশ আৰু আমাৰ ব্ৰহ্মপুত্ৰ, বৰাক, বহুত খাল বিলেৰে আমি সমৃদ্ধশালী এটা ৰাজ্য আৰু বিশেষকৈ জৈৱ বৈচিত্ৰ্যৰে সমৃদ্ধ আমাৰ অসমৰ আৰ্দ্ৰভূমি। আৰু প্ৰতিটো জলাশয়, বিল ইত্যাদিৰ বিভিন্ন থলুৱা প্ৰজাতিৰ মাছৰ ব্যৱস্থাৰ সন্দৰ্ভত কেন্দ্ৰীয় অন্তৰ্দেশীয় আমাৰ মীন কেন্দ্ৰ গৱেষণা প্ৰতিষ্ঠানে চলোৱা জৰীপ অনুযায়ী অসমত প্ৰায় 216 বিধ মৎস্য প্ৰজাতি বিদ্যমান। ইয়াৰ বেছিভাগেই প্ৰাকৃতিক জলাশয় আমি পাওঁ আৰু আৰ্দ্ৰভূমিৰ সংৰক্ষণ আৰু পৰিপুষ্ট উপকৃত ভাণ্ডাৰ থলুৱা মৎস্য প্ৰজাতিসমূহৰ নিৰাপত্তা আৰু সংবৰ্ধনৰ সময়ৰ আহ্বান হিচাপে গ্ৰহণ কৰি অসম চৰকাৰে বিভিন্ন কাৰ্যপন্থা ৰূপায়ণ কৰি আহিছে। বিশেষকৈ আমি মীন নীতি 1953 সংশোধিত 2005 আধাৰত প্ৰাকৃতিক জলাশয়সমূহ বংশবৃদ্ধি আৰু সংবৰ্ধনৰ বাবে মাছৰ প্ৰজননৰ কালছোৱা অৰ্থাৎ আমি যেটো 1 এপ্ৰিলৰ পৰা 15 জুলাইলৈ বিশেষকৈ এই প্ৰজননৰ পিৰিয়ড আমি যদি ঘন জালেৰে আমি যদি ফিশিং নকৰোঁ, মাছ নামাৰোঁ, আৰু এই প্ৰজননৰ পিৰিয়ডে আমাৰ বেছিভাগ জলাশয়সমূহত আমি দেখিছোঁ যে এই টাইমে মাছ মাৰা হয়। আমাৰ শ্ৰদ্ধাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে যোৱা 2 মাহ আগতে আপোনালোকে দেখিছে ফেচবুকৰ জৰিয়তে, ফেচবুক লাইভৰ জৰিয়তে গোটেই অসমৰ সকলো ৰাইজক আহ্বান কৰিছিলে যে আমি 1 এপ্ৰিলৰ পৰা 15 জুলাইলৈকে আমি যাতে এই প্ৰজননৰ পিৰিয়ডটো আমি অকলে মেইন আইনখন মানি চলোঁ আৰু বিশেষকৈ আমি যাতে এই টাইমে আমি যাতে ঘন জালেৰে মাছ নামাৰোঁ। আৰু বিশেষকৈ আমাৰ এই স্পেচেছ আমি এইটো যদি ৰক্ষা কৰিব লাগে তেতিয়াহ'লে আমাৰ মেইনলি আমাৰ এই ডিম্বাণুযুক্ত মাছ বাজাৰজাত যিটো হয়, এই ডিম্বাণুযুক্ত মাছ বাজাৰজাত
কৰাটো বন্ধ কৰিব লাগিব আৰু তাৰ কাৰণে প্ৰয়াস হাতত লোৱা হৈছে আমাৰ ফিচাৰী ডিপাৰ্টমেণ্টৰ অফিচাৰ বা আমাৰ ডিষ্ট্ৰিক্ট টাস্ক ফ'ৰ্চ তেওঁলোকে বাজাৰে বাজাৰে যাই অভিযান চলাইছে যাতে ডিম্বাণুযুক্ত মাছ বজাৰজাত নহয় আৰু আমি আফটাৰ 15 জুলাই আৰু 2 মাহ এই যে পোৱালি মাছবোৰ আমি যাতে তেতিয়া না মাৰিলে মাছটো ডাঙৰ হ'ব তেতিয়াহ'লে আমি আৰু মানে যেটো আমাৰ মানে আৰ্থিক উন্নয়ন হ'ব মাছৰ প্ৰডাকশ্যন বাঢ়িব আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ যেটো আগ্ৰহ যে অহা 2030 ভিতৰত আমি অসমৰ মাছৰ উৎপাদন 7 লাখ নিযুত মেট্ৰিক টন আমি কৰিব লাগে আৰু আমি অকলে জানো আমি বিশেষকৈ অসমৰ ৰাইজে মাছটো খুব ভাল পাওঁ পুষ্টিকৰ খাদ্য হিচাপে আৰু 95% ৰাইজে মাছটো পছন্দ কৰি থাকোঁ আৰু এই মাছৰ উৎপাদন বঢ়াব লাগিব কাৰণ আমাৰ পাৰ কেপিটা ফিছ কনজাম্পশ্যন এতিয়ালৈকে 14.5 কেজি আৰু আমাৰ একজন সুস্থ থাকিব লগা হ'লে আমাৰ পুষ্টিকৰ মাছৰ আহাৰ পাৰ কেপিটা ফিছ কনজাম্পশ্যন 20 কেজিলৈকে হ'ব লাগে তাৰ কাৰণে আমাৰ মিনিমাম 7 লাখ মেট্ৰিক টন ফিছ আমাৰ প্ৰডাকশ্যন কৰিব লাগে আপুনি ৱেটলেণ্ডৰ যেটো ইণ্ডিজিনাছ ফিছ সেইটো প্ৰটেকশ্যনৰ কিবা ব্যৱস্থা লৈছে এটোৰ ওপৰত কৈ আছোঁ তো তাৰ কাৰণে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এই উদ্যোগ হাতত লৈছে আৰু আমাৰ বিশেষকৈ ইণ্ডিজিনিয়াছ এই ফিছবোৰ আমি কেনেকুৱা আমি আৰু প্ৰডাকশ্যন বঢ়াব পাৰোঁ এই 2016 এতিয়ালৈকে আমাৰ যেটো অফিচিয়েলি আছে কিন্তু আমাৰ ফিচাৰী কলেজৰ যেটো ডাটা মতে 264 এণ্ড প্লাছ আমাৰ ইণ্ডিজিনিয়াছ ফিছ আছে আৰু এইটো এই ইণ্ডিজিনিয়াছ ফিছ আমি ৰক্ষণ কৰাৰ কাৰণে আমি প্ৰিজাৰ্ভ কৰাৰ কাৰণে আমি যাতে এইটোৰ প্ৰডাকশ্যনো আমাৰ বাঢ়ে আৰু যাতে আমি অৰ্নামেণ্টেল ফিছ আমি যাতে গোটেই নৰ্থ ইষ্ট বা আমি গোটেই ভাৰতবৰ্ষত আমি আৰু বজাৰখন দখল কৰিব পাৰোঁ তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত লোৱা হৈছে ডিষ্ট্ৰিক্ট ৱাইজ আমি বহুত কেইটা প্লেন আমি এডিবিৰ জৰিয়তে ছুইফ্টৰ জৰিয়তে আমি হাতত লৈছোঁ অহা আৰু 1 মাহ 2 মাহৰ ভিতৰত আমাৰ জাইকা বা আমাৰ ছুইফ্ট বা আমাৰ মুখ্যমন্ত্ৰী যেটো আমাৰ প্ৰয়াস যে আমাৰ অসমৰ থলুৱা মাছৰ প্ৰডাকশ্যন বাঢ়িব লাগে আৰু প্ৰত্যেকটা স্পিচিছ যাতে আমাৰ সুৰক্ষিত থাকে তাৰ কাৰণে ৱেটলেণ্ড আৰু ডেভেলপ কৰিব লাগে বিশেষকৈ আমাৰ চনবিল কাকডঙ্গাৰ বিল বা আমাৰ দ্বীপৰ বিল এই বিলবোৰ যাতে আমি আৰু ডেভেলপ কৰি আমি কেনেকুৱা মাছৰ প্ৰডাকশ্যন বঢ়াব পাৰোঁ আৰু থলুৱা স্পিচিছটো আমি সংৰক্ষিত কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমাৰ ডিপাৰ্টমেণ্টে বহুত ব্যৱস্থা হাতত লৈছে আৰু আমি মাননীয় আছে আৰু আমি বিশেষকৈ আমাৰ মাননীয় বিধায়ক সন্মানীয় শ্ৰী প্ৰদীপ হাজাৰিকা ডাঙৰীয়াক আমি তথ্য যুগেৰে আমি গোটেই আপোনাৰ জৰিয়তে আমি দিব পাৰিম যে আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা আমি কি কি ব্যৱস্থা হাতত লৈছোঁ ধন্যবাদ শিশু বান্ধব কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন পাথারকান্দি থানায় শিশু ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের পাশাপাশি তারা যাতে থানায় এসে একটি অনুকূল পরিবেশের মাধ্যমে নিজেদের প্রাপ্য অধিকারের দাবি জানাতে পারে সে ব্যাপারে এবার শ্রীভূমি পুলিশও তৎপর হয়ে উঠেছে এ মর্মে বুধবার জেলা পুলিশ সুপার লীনা দলের উপস্থিতিতে শিলচর সেবা কেন্দ্রের সহযোগিতায় শিশু বান্ধব কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন হয় পাথারকান্দি থানায় এতে পুলিশ সুপার বলেন বৃহত্তর এই সমাজে নির্যাতিত মহিলা ও শিশুরা যাতে থানায় এসে পুলিশকে দেখে ভয়ভীতি না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সঠিক তদন্ত করতে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্য পাথারকান্দি থানায় এই শিশু বান্ধব কর্নারের উদ্বোধন করা হয়েছে বলে জানান উনার কথায় শিশু বান্ধব কর্নার হলো থানার একটি নির্দিষ্ট কক্ষ বা ভবন যেখানে যে কোনো শিশু আইনের সাথে সংঘাতে জর্জরিত এবং যাদের যত্ন ও সুরক্ষার প্রয়োজন তাদের থাকার ব্যবস্থা করা হবে শিশু বান্ধব যত্নের উদ্দেশ্য হলো যে কোনো শিশুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করা যাতে শিশুর মানসিক সামাজিক মানসিকতা নেতিবাচকভাবে প্রভাবিত না হয় এই ধরনের শিশু কর্নার বৃহত্তর এলাকার শিশুদের সাথে সম্পর্কিত সমস্যা সমাধানে অনেক দূর এগিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে থানার ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কৌর সমজেলা আয়ুক্ত আধিকারিক অনির্বাণ শর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ভানুচন্দ্রের রিপোর্ট আমি আজি পাথারকান্দি থানার সোহদত চিলড্রেন্স কর্নার এটা আমি ইনগৰেট কৰিছোঁ উইথ ইন কোলাবৰেশ্যন উইথ শিশু সেৱা কেন্দ্ৰ
তেওঁলোকে আমাক ছাপোৰ্ট কৰিছে এইখিনি কামত আৰু আমি চেষ্টা চলাইছোঁ যে আমি যিমান মহিলা আৰু শিশুৰ নিৰ্যাতনৰ কেছ হয় সেইখিনি আমি ভালদৰে আমি ইনভেষ্টিগেট কৰাত আমাৰ কামত সহায় কৰিব আৰু যেতিয়া উইমেন ইন ডিষ্ট্ৰেছ অৰ চাইল্ড ইন ডিষ্ট্ৰেছ যেতিয়া আহে তেওঁলোকে যাতে কমফৰ্টেবলি থানাত যিমান সময় আমি ষ্টেটমেণ্ট লওঁ বা তেওঁলোকে আমাৰ ওচৰত কমপ্লেইন দিব আহে সেইখিনি সময়ত যাতে তেওঁলোকে কমফৰ্টেবল ফিল কৰে তেওঁলোকে যাতে পুলিচৰ ইউনিফৰ্ম দেখি পিনে যাতে ভয় নাখায় চ' দেট দে ফিল ৰিএচিয়ৰ্ড সেইটোৰ কাৰণে চিলড্ৰেনছ কৰ্ণাৰটো খোলা হৈছে চিলড্ৰেনছ কৰ্ণাৰত আমি সেই ৰুমটো এনেকুৱাকৈ বনোৱা গৈছে যাতে বাচ্ছা এটা আহি পিনে সেইটোত কমফৰ্টেবলি বহিব পাৰে তাত খেলাৰ বস্তু আছে তাতে ৰেষ্ট কৰিব পৰাকৈ সুবিধা আছে আৰু তাতে আমাৰ মহিলা পুলিচেই থাকিব ইউনিফৰ্মত নাথাকে তেওঁলোকে চিভিল ড্ৰেছত থাকিব যাতে কোনো শিশুৱে পুলিচক দেখি যাতে ভয় নাখায় আৰু আমি আমাৰ কামখিনি তেওঁলোকৰ ষ্টেটমেণ্ট লওঁতে তেওঁলোকক মেডিকেল এক্সামিনেশ্যন কৰিব লাগে তেওঁলোকৰ কথাখিনি শুনিব লাগে সেইখিনি কথা যাতে তেওঁলোকে কমফৰ্টেবলি পুলিচক ক'ব পাৰে সেইটোৰ কাৰণে চিলড্ৰেনছ কৰ্ণাৰটো কৰা হৈছে বিজেপির উদ্যোগে শ্রীভূমি জেলা কার্যালয়ে সংবিধান দিবস উদযাপন ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বুধবার শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় সংবিধান দিবস পালন করা হয় অনুষ্ঠানের আয়োজন করেন জেলা বিজেপির অনুসূচিত জাতি মোর্চা অনুষ্ঠানের সূচনায় ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় পরে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় অনুসূচিত জাতির মোর্চার জেলা সভাপতি ধীমানকান্তি রায় ও প্রাক্তন বিধায়ক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন বক্তারা তাদের বক্তব্যে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জীবন দর্শন সংগ্রামী পথ চলা ও ভারতের গণতান্ত্রিক কাঠামো গঠনে তার অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা আরও বলেন ভারতের সংবিধান বিশ্বে সবচেয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক সংবিধানগুলির মধ্যে অন্যতম সংবিধানে থাকা অধিকার ও কর্তব্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা সময়ের দাবি গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে বিজেপি নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের নাগরিকগণ উপস্থিত ছিলেন সংবিধান আজকের দিনে 1949 সালে আজকের দিনে এই সংবিধান প্রবর্তন করা হয়েছে আর তা প্রবর্তন করা হয়েছে 1950 ছাব্বিশ জানুয়ারি আর এই সংবিধান দিবস কত বিদ্রোহ করেছেন মোদীজি বিদ্রোহ করেছেন 11 অক্টোবর 2015-তে যখন উনি আম্বেদকরের স্ট্যাচু ফাউন্ডেশন পথে গিয়েছিলেন তখন বিদ্রোহ করেছিলেন যে আজকের দিনটায় 2015 সংবিধান দিবস উপলক্ষে পালন করা হবে আর তা রেজলিউশনের মাধ্যমে 19 নভেম্বর 2015 ডিক্লেয়ার করা হয় তো ভারতীয় জনতা পার্টি আসার পরে সংবিধান নিয়ে সংবিধান দিবস ডিক্লেয়ার করেছে এর আগে যারা ছিল এই সংবিধান যারা ধরে রেখেছে সংবিধান নষ্ট করছে তারা কোনো এই ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ছিল না যা করেছে নরেন্দ্র করেছে তো এখানে আমি আর বেশি কিছু বলছি না কারণ প্রমাণ এখানে আজকে ন্যাশনাল ওয়ার্ল্ডে তো মিশন করতে আছে উনি যেহেতু নিজেও উনি সংবিধান সম্পর্কে ভালো জানেন আপনাদের কাছ থেকে মিশন করতে সংবিধান যারা আছেন ওনাদের কাছ থেকে আমরা আজকে সংবিধান সম্বন্ধে জানবো এবং ভালোভাবে সংবিধানকে আমরা বুঝতে পারবো এই বলে আপনারা এবারে নিনেছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট স্টেশন রোড শ্রীভূমি যোগাযোগ 9101805530 99
5770978 আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। 3D সিটি স্ক্যান, 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 3
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমিতে এজেপি সভাপতি লুরিনজ্যোতি গগৈ জুবিন গর্গকে শ্রদ্ধা নিবেদন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে শ্রীভূমিতে। সেই প্রেক্ষাপটে বুধবার শ্রীভূমি জেলা সফরে আসেন অসম জাতীয় পরিষদের সভাপতি ও জাতীয়তাবাদী নেতা লুরিনজ্যোতি গগৈ। তার আগমনকে ঘিরে জেলা জুড়ে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। জেলা পার্টি নেতৃত্ব উষ্ণ সংবর্ধনা জানান এজেপি সভাপতিকে। শ্রীভূমিতে পৌঁছে প্রথমে লুরিনজ্যোতি গগৈ যান জনপ্রিয় গায়ক ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের স্মৃতি বিজড়িত সেটেলমেন্ট এলাকার হার্টম্যান রোডে। সেখানে জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বার্তাও দেন তিনি। এরপর এজেপি সভাপতি শ্রীভূমি শহরের কালীবাড়ি রোড সংলগ্ন কুশিয়ারা নদীর তীরে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন। সীমান্ত এলাকার সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য নেন তিনি। রাজনৈতিক মহলের মতে বরাক উপত্যকার মাটিতে সংগঠনের বিস্তার বাড়াতেই লুরিনজ্যোতি গগৈয়ের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের আগে শ্রীভূমিকে গুরুত্ব দিয়েই রাজনৈতিক কার্যক্রম জোরদার করার ইঙ্গিত মিলেছে তার সফরসূচিতে। দুটা লক্ষ্য আৰু উদ্দেশ্য লো। এটা আমি সমন্বয়ৰ মহান বাৰ্তা এটা বিলাবৰ কাৰণে, কাৰণ আমি বৰাক উপত্যকা আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মাজত সমন্বয়ৰ সেতু শক্তিশালী আৰু সুদৃঢ় কৰিবৰ কাৰণে আমি লক্ষ্য লৈ আমি আৰম্ভণিৰ পৰা কাম কৰি আহিছোঁ। আমি সেইকাৰণে আমাৰ মটটোৱে হ'ল আমি আমাৰ অসম প্ৰথম সদায় আৰু চিৰদিন। আমি অসমখনক ঐক্যবদ্ধ কৰি ৰাখিবৰ কাৰণে এটা সময়ত এক অসম যাত্ৰা আমি আৰম্ভ কৰিছিলোঁ। তাত আমি সকলোৱে ঐক্যবদ্ধভাৱে সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মাৱলম্বী লোক বৰাক ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা আৰু সকলো প্ৰান্ততে থকা অতি দুৰ্গম প্ৰান্তত থকা মানুহকো যাতে একতাৰ দোলেৰে বান্ধ খাব পাৰোঁ, সকলো জাতি জনগোষ্ঠীক যাতে এখন পতাকাৰ তলত আমি একত্ৰিত কৰিব পাৰোঁ। আৰু আজি এই যাত্ৰাৰ আৰম্ভণিতে আমি আমাৰ প্ৰাণৰ শিল্পী সকলোৰে হাৰ্টথ্ৰব সমগ্ৰ পৃথিৱীত যাৰ বন্দনা হৈছে, সকলোৰে মাজত মানৱতাৰ জয়গান গোৱা যিগৰাকীয়ে নিজৰ গান, নিজৰ বোলছবি, চিনেমা আৰু বিভিন্ন সামাজিক কাম কাজৰ যোগেদি সমগ্ৰ অসম, উত্তৰ পূৰ্বাঞ্চল, ভাৰত আৰু পৃথিৱীৰ মানুহৰ মাজলৈ এটা মহান আদৰ্শ আৰু চিন্তা, এটা দৰ্শন মানুহৰ মাজলৈ প্ৰেৰণ কৰিছিলে। আৰু সেইগৰাকী মহান শিল্পী জুবিন গাৰ্গৰ এই ঠাইখন আছিল তেওঁৰ শিক্ষাৰ ৮ম শ্ৰেণীলৈকে ইয়াত পঢ়িছিল। এই আমাৰ কাষত থকা যিটো ঘৰ, এইটো চৰকাৰী আৱাসগৃহ আছিলে। এইটো বাওঁফালে যদি চাই আপোনালোকে দেখিব, ইয়াতে তেওঁ শৈশৱটো কটাইছিল। তালৈ আহি স্মৃতি ৰোমন্থন কৰিছোঁ। আৰু ইয়াত আমি শুনিছোঁ যে যিটো বাসগৃহ আছে, এই বাসগৃহটো ইতিমধ্যে বেদখল কৰিছে। আমাৰ স্পষ্ট দাবী যে বেদখল মুক্ত কৰিব লাগে। যোনে নহওক লাগিলে, চৰকাৰী পক্ষ হওক, বেচৰকাৰী পক্ষ হওক, শক্তিশালী মানুহ হওক, যোনে নহওক লাগিলে এই চৰকাৰী ভূমি যিসকলে বেদখল কৰিছে তেওঁলোকক তাৎক্ষণিকভাৱে উচ্ছেদ কৰিব লাগে, এভেকশ্যন কৰিব লাগে। এই অঞ্চলটোত কাৰণ ওচৰত চৰকাৰী অনুষ্ঠানো আছে। ইয়াত জুবিনদাৰ স্মৃতি যুগমীয়া কৰিবৰ কাৰণে, সমন্বয়ৰ শক্তিশালী বাৰ্তা প্ৰেৰণ কৰিবৰ কাৰণে এটা স্মৃতিসৌধ নিৰ্মাণ কৰিব লাগে। নতুবা যিকোনো প্ৰকল্প হ'ব পাৰে, যিকোনো প্ৰজেক্ট হ'ব পাৰে, চৰকাৰে সিদ্ধান্ত ল'ব, প্ৰশাসনে সিদ্ধান্ত ল'ব। কিন্তু ইয়াত যেতিয়াই জুবিনদাৰ নামত স্মৃতি বিজড়িত ইয়াত যদি কোনো ধৰণৰ স্মৃতিচিহ্ন থাকে, তেতিয়াহ'লে সমন্বয়ৰ বাৰ্তাটো অধিক শক্তিশালী হ'ব। তেওঁ কি কৰিলে কি নাই এটা এটাকৈ কম আমি। আৰু তেওঁ যোৱাকালি কৈছে যে হত্যা ৮ বছৰ আগৰ পৰাই ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছে, হয় নহয়? বিধানসভাৰ মজিয়াত কৈছে ৮ বছৰ আগৰ পৰাই বোলে হত্যাৰ ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছে। এতিয়া ৫ বছৰ হ'ল মুখ্যমন্ত্ৰী কোন হৈ আছে? হিমন্ত বিশ্ব শৰ্মা। ৫ বছৰ হ'ল গৃহমন্ত্ৰী কোন হৈ আছে? হিমন্ত বিশ্ব শৰ্মা। ৫ বছৰ জুবিন গাৰ্গ ডাঙৰীয়াক হত্যা কৰাৰ ষড়যন্ত্ৰ কৰি থকা মানুহবোৰক কিয় কৰায়ত্ব কৰিব নোৱাৰিলে? আমাৰ জাতিটোৰ সম্পদ জুবিন গাৰ্গ ডাঙৰীয়াক কিয় ৰক্ষা কৰিব নোৱাৰিলে? মৃত্যুৰ মুখলৈ কেনেকৈ ঠেলি দিবলৈ এৰি দিলে? তাৰ কাৰণে জগৰীয়া অসমৰ মুখ্যমন্ত্ৰী। জুবিন দাক মৃত্যুৰ মুখলৈ ঠেলি দিয়া মূল জগৰীয়া মানুহগৰাকী অসমৰ মুখ্যমন্ত্ৰী। এইটো যোৱাকালি বিধানসভাৰ কথাত স্পষ্টকৈ প্ৰকাশ হৈছে। সেইকাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাই নিজৰ দায়িত্ব স্বীকাৰ কৰি তাৎক্ষণিকভাৱে আজি আৰু কাইলৈৰ ভিতৰতে পদত্যাগ কৰিব লাগে। কাৰণ ৮ বছৰ আগৰ পৰা হত্যাৰ ষড়যন্ত্ৰ চলি থকা বুলি অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে যেতিয়া ক'লে, ৫ বছৰ যদি মুখ্যমন্ত্ৰী হৈ আছে, গৃহমন্ত্ৰী হৈ আছে, সকলো কথা জানে, ইণ্টেলিজেঞ্চ আছে, ৰক্ষণাবেক্ষণ দিব পৰা নাই।
ৰক্ষণাবেক্ষণ নিদি মৃত্যুৰ মুখলৈ এৰি দিলে দায়িত্বটো কাৰ হ'ব? মৃত্যুৰ যদি আগজাননী পাইছে মুখ্যমন্ত্ৰীয়ে তেতিয়াহ'লে, আৰু তেওঁ বাৰে বাৰে কৈ আছে যেনেকৈ কয়লা চিণ্ডিকেট, চুপাৰী চিণ্ডিকেট, আনকি বিভিন্ন ধৰণৰ মানে ড্ৰাগছকে ধৰি ৰাগিয়াল বস্তুৰ মানে অত্যন্ত ইয়াতে মানে হেৰি কৰাৰ এখন বিচৰণ ৰম্যভূমি হিচাপে ব্যৱহাৰ কৰি আহিছে। তাৰ পৰা পৰিত্ৰাণ দিবৰ কাৰণে, তাৰ পৰা মুক্ত কৰিবৰ কাৰণে এই অন্যায়টোৰ বিৰুদ্ধে মাত মাতিবৰ কাৰণে আমি আহিছোঁ। কাৰণ ইয়াক তেওঁলোকে ব্যৱহাৰ কৰি আহিছে লুণ্ঠনৰ ক্ষেত্ৰ হিচাপে, কিন্তু ন্যায় দিয়া নাই, ৰাজনৈতিক ন্যায়ো দিয়া নাই, সামাজিক ন্যায় দিয়া নাই। ডিলিমিটেশ্যনৰ পিছত 15টা সমষ্টিত 13টালৈ কমিলে। কিয় কমিলে? বৰাক উপত্যকাৰ প্ৰতি মুখ্যমন্ত্ৰীৰ ইমান প্ৰেম, আৰু বিজেপিক আটাইতকৈ বেছি MLA ইয়াৰ পৰাই দিয়ে, বৰাক উপত্যকা MP দিছে, ইয়াৰ পৰাইতো আৰম্ভণি হৈছে। আপোনালোককে প্ৰশ্ন কৰিব খুজিছোঁ যে 15টাৰ পৰা 13টা কমোৱাটোৱে বিজেপিয়ে বৰাক উপত্যকাক অন্যায় কৰাটো নুবুজায় নেকি? আপোনালোকে কওক। বিবিধ কার্যসূচিতে গোকুলানন্দ গীতিস্বামীর জন্মবার্ষিকী পালিত পাথারকান্দিতে। বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বুধবার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম পথিকৃত চারণ কবি গোকুলানন্দ গীতিস্বামীর 129তম জন্মবার্ষিকী পালন করা হয় পাথারকান্দিতে। এদিন সকালে গোকুলানন্দ গীতিস্বামী স্মৃতি কমিটির ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাথারকান্দির বিভিন্ন এলাকা পরিক্রমা করে পরে গোকুলানন্দ গীতিস্বামীর আবক্ষ মূর্তি পাথারকান্দি জিপি কার্যালয়ের সম্মুখে মুন্ডমালাস্থিত শ্মশানঘাট সংযোগী রাস্তার পাশে স্থাপন করা হয়। এতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন বিশিষ্টজনেরা। শেষে অনুষ্ঠিত হয় গীতিস্বামীর জীবগাথা নিয়ে এক মনজ্ঞ আলোচনা সভা। এতে বিভিন্ন বক্তারা গোকুলানন্দ গীতিস্বামীর বিষয়ে বিস্তর আলোকপাত করেন। তারা বলেন, গোকুলানন্দজি ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম দিশারি। তিনি সর্বপ্রথম বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভেতর জাতীয়তাবোধ ও মাতৃভাষার প্রতি চেতনা জাগ্রত করতে সক্ষম হন। গোকুলানন্দজি মূলত ছিলেন একজন চারণ কবি। উনার সার্বিক প্রচেষ্টায় বিষ্ণুপ্রিয়া সমাজের নতুন দিগন্তের সূচনা হয়। সমাজ ও রাজনীতির বিষয়ে গোকুলানন্দের জ্ঞান ও মতাদর্শ ছিল অত্যন্ত প্রখর ও স্বচ্ছ। এদিনের অনুষ্ঠানে সুনীল সিনহা, বিশ্বজিৎ সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। ভানুচন্দ্রের রিপোর্ট। নমস্কার। সুধী পাথারকান্দিবাসী জনসাধারণ, আজ আমরা 26শে নভেম্বর 2025 ইংরেজি বুধবার দিন আমাদের সমাজে চিরনমস্য ব্যক্তিত্ব, যিনি একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, কীর্তনিয়া এবং দুবারের বিধায়ক, 1952 ইংরেজি এবং 1957 ইংরেজিতে ত্রিপুরা বিধানসভায় আসন অলঙ্কৃত করেছিলেন। উনার যে প্রতিভা তা আমরা বাংলা ভাষায় মুকুন্দ দাসের কাছে যা পেয়েছি, ঠিক উনারই অনুসরী বলতে আমরা দ্বিধাবোধ করব না। তাছাড়া বৃহত্তর অসমীয়া জাতির কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার মতো উনিও আমাদের সমাজে একজন সংস্কারক ছিলেন, সংস্কৃতিবান ছিলেন। ওনার লেখনী তথা ওনার গীতিকাব্য, নাট্য এবং রসকীর্তনের মাধ্যমে তৎকালীন মহাসভা ওনাকে গীতিস্বামী উপাধি গ্রহণ করেছিলেন পাথারকান্দি, প্রতাপগড়, রাজারগাঁও, শ্রীমণ্ডপুর। আজ আমরা 129তম জন্মবার্ষিকী পদসঞ্চালনের মাধ্যমে অল্প আগে আমরা সমাপন করেছি। এখানে পাথারকান্দি অঞ্চলের বিভিন্ন গ্রাম, বিশেষ করে দূর দূরান্ত থেকে অনেক বন বাহেরা এবং সজ্জন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তার জন্য ওদেরকে আমি অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া পাথারকান্দি অঞ্চলের বিশেষ করিয়া বাঙালি সমাজের অফুরন্ত সাহায্য পেয়েছি, ওদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই আজ আমরা যেভাবে একত্রিত হয়ে এই মহাপুরুষের পাদদেশে উপস্থিত হয়ে ওনার স্মরণ করছি এবং পালন করছি ওনার জন্মদিবস। শ্রীভূমিতে সরকারি উদ্যোগে সংবিধান দিবস পালিত। সাধারণ প্রশাসন বিভাগের নির্দেশ অনুসারে বুধবার দেশ জুড়ে সংবিধান দিবস পালনের সঙ্গে তাল মিলিয়ে শ্রীভূমি জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন হয়। বেলা 3টায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সংবিধানের প্রস্তাবনা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী নিজেই উপস্থিত কর্মকর্তাদের নিয়ে প্রস্তাবনা পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি নীলোৎপল পাঠক, নির্বাচন আধিকারিক রশিনুল আলম, সহকারী আয়ুক্ত রূপক মজুমদার সহ অন্যান্যরা।
সংবিধানের প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ সুরক্ষার অঙ্গীকার পুনর্নবীকরণ করা হয়। এদিকে জেলা সদর ছাড়াও শ্রীভূমির বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও দিনব্যাপী সংবিধানের প্রস্তাবনা পাঠ ও সম্পর্কিত কর্মসূচি অনুষ্ঠিত হয়। শর্মা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।